গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হলো 9:20 আর আজকে হলো বুধবার। তো বুধবার 9:20 থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন আমাদের সকালে রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আর গুঞ্জাকে এখন পড়তে বসাবো। কি পড়াবো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে গুঞ্জাকে সায়েন্স পড়াবো আর প্ল্যান্টসের বিষয়ে পড়াবো। তো এখানে আমি সায়েন্সের বইটা নিয়ে নিয়েছি। সায়েন্স বইতে কি কি আছে সেটা আমি বলছি। এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে ফুড ফ্রম প্ল্যান্টস। আমরা প্ল্যান্টসের থেকে কি কি খাবার পাই সেই নিয়ে এই চ্যাপ্টারটা। বাচ্চাদের প্রথমে বাংলায় একটা ধারণা দিতে হবে যে খাবার কত রকমের হয়, যেমন গ্রেইন, দানা শস্য, পালসেস, ডাল, তারপর ফ্রুট এবং ভেজিটেবল। তো এই বেসিক ধারণাটা বাচ্চাদের বই পড়ানোর আগেই দিতে হবে, কারণ বই থেকে যখন আমরা এইভাবে চ্যাপ্টার ওয়াইজ পড়াতে যাই তখন কিন্তু পড়াটা অনেক কঠিন মনে হয়, কিন্তু সেটা আমরা আগে থেকেই জানি বা বাচ্চাদের সেই ব্যাপারে যদি আমরা জানিয়ে দিই তাহলে সেটা আরও সহজ হবে ওদের পক্ষে বোঝা। তো এই চ্যাপ্টারটার ব্যাপারে আমরা আগে থেকে কি কি ধারণা দিতে পারি সেটা আমি বলছি। প্রথমে আমরা যখন খাবার খাওয়ানো হয়, ভাত রুটি সেই সব খাবার খাওয়ানো হয়, তখন আমরা ভাত বা রুটি কোথা থেকে আসে সেই নিয়ে গল্প চলে আমরা সেটা বোঝাতে পারি। আর তো সবার প্রথমে গ্রেইনসের কথায় আসি। গ্রেইনসের সাথে আমরা সবাই পরিচিত এবং বাচ্চারাও পরিচিত, কারণ ভাত বা রুটি আমরা যাই খাই না কেন সেটা হচ্ছে গ্রেইনস। এবং ভুট্টাও এক ধরনের গ্রেইনস। ভুট্টা আমাদের এখানে খাওয়া হয় না, তবে রাজস্থানে বা অন্য রাজ্যের দিকে কিন্তু ভুট্টা রুটি খাওয়ার চল আছে। তো গ্রেইনস সবার প্রথমে বোঝাতে গেলে আমরা ভাতের থেকেই শুরু করব, কারণ বাঙালিরা তো খুব বেশি ভাতই খাওয়া হয়। আর ধান গাছও আমাদের বাড়ির আশেপাশে কিন্তু দেখাই যায় গ্রামের দিকে। আর শহরে যদিও দেখা যায় না, কিন্তু এক শহর থেকে আরেক শহরে যখন আমরা যাই মাঝে কিন্তু ট্রেন জার্নিতে বা বাস জার্নিতে মাঝে ধান ক্ষেত পড়ে। তো যখন ধান ক্ষেত পড়বে তখন বাচ্চাদের চিনিয়ে দিতে হবে। যদি গ্রামে বাড়ি না হয়, হাতের বাড়ির সামনে ধান ক্ষেত না থাকে, তাহলে সেই ট্রাভেলের সময় ধান গাছটা চিনিয়ে দিতে হবে। তাও যদি সম্ভব না হয় তাহলে মোবাইল ফোনে ভিডিওতে বা ইউটিউব ভিডিওতে ধান গাছের ছবি দেখিয়ে ধান গাছের সঙ্গে পরিচিত করে দিতে হবে এবং বলতে হবে যে সেখান থেকে ধান গাছে ধান আসে এবং ধান পাকার পর সেই ধান কাটা হয়। তারপর সেই ধান ভেঙে সেখান থেকে চাল হয় এবং চালটা যখন আমরা সিদ্ধ করি চালটা সিদ্ধ করলে ভাত হয়। এই ব্যাপারটা আমি আমার মেয়েকে অনেক ছোটোবেলায় বুঝিয়েছিলাম, কারণ আমাদের বাড়ির একদম পাশে ধান ক্ষেত আছে এবং আমাদের বাড়িতে ধান ভাঙাও হয়। তো এই ব্যাপারটা আমার মেয়ের কাছে পরিষ্কার এবং বেশিরভাগ গ্রামের বাচ্চাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার আছে, এই ব্যাপারটা ওরা জানে। তো যারা জানে না, যেসব বাচ্চারা জানে না বা শহরে থাকে, তাদের এটা এইভাবে সহজ বাংলায় বা যে ভাষায় ওরা বেশি কমফোর্টেবল সেই ভাষাতে বুঝিয়ে দিতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা কি হবে, ওদের কাছে আরও পড়াটা সহজ হয়ে যাবে। এবার গম কোথা থেকে আসে? গম আমাদের এখানে খুব একটা দেখা যায় না। যদি গম ক্ষেত বাড়ির সামনে থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে ইউটিউব ভিডিওতে দেখিয়ে দেবেন এবং সেখান থেকে কি করে গম হয়। প্রসেসটা তো একদম ধানের মতোই, গম গাছে গম হয় এবং সেটা ভেঙে তার থেকে আটা হয়, আটার থেকে আমরা রুটি করি এবং এখানে ছবিও দেওয়া আছে। কিন্তু ছবির থেকে সব থেকে ভালো হয় ওরা যদি প্র্যাকটিক্যালি বোঝে এবং সামনে যদি না থাকে তাহলে ইউটিউব ভিডিওতে গম গাছ দেখিয়ে আপনি সেটা বলে দেবেন, তাহলে ওর কাছে ব্যাপারটা আরও ভালো করে পরিষ্কার হবে। ঠিক আছে? তো এরপর আছে কর্নও ওই একইভাবে ভুট্টা গাছ যদি থাকে সামনে তো বোঝাবেন। আর ভুট্টা গাছ তো এদিকে দেখাই যায়। আর এগুলো হচ্ছে গ্রেইন। তো এটা গ্রেইনের ব্যাপারটা বোঝালেন, এইভাবে বোঝাবেন, দেখবেন ওদের মনে থাকবে, মুখস্থ করতে হবে না। তাহলে এবার কি বলবেন? এবার হচ্ছে নেক্সট হলো পালস মানে ডাল। তো ডাল আমাদের সবার রান্নাঘরে থাকে। ডাল গাছ আমাদের এখানে তো নেই, জানি না কোথায়, যদি থাকে সামনে তাহলে তো খুবই ভালো।
না থাকলে রান্নাঘর থেকে বিভিন্ন রকমের ডাল একটু একটু করে বাটিতে নিয়ে দেখিয়ে দেবেন, বা একটা থালাতেই বিভিন্ন রকমের ডাল একটু 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 করে নিয়ে হাফ চামচ বা 1 চামচ করে নিয়ে ওদের ডালগুলোর সাথে পরিচিত করাবেন, যেটা মসুর ডাল, মুগ ডাল, অড়হর ডাল, তারপর মটর ডাল, এগুলোর ইংলিশ নামগুলোর সাথে সাথেই বলে দেবেন, ঠিক আছে। আর এগুলো যে পালসেস এবং ডাল এক ধরনের গাছে হয়, কোনো একটা গাছের থেকে সেখান থেকেই এই ডাল হয়, এবং ছবিতে দেখিয়ে দেবেন, যদি ছবিটা সার্চ করে দেখাতে পারেন, গুগলে সার্চ করে দেখাতে পারেন, বা ইউটিউবে ভিডিওতে দেখাতে পারেন, তাহলে ওদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে। কারণ আমরা যখন কিছু একটা শিখি এবং শেখার সাথে সাথেই সেই ছবিটাও দেখি, তাহলে কিন্তু আমাদের তাড়াতাড়ি অনেক দিন পর্যন্ত মনে থাকে, এবং আমাদের জোর করে মুখস্থ করতে হয় না। কিন্তু যদি ছবি না দেখি, শুধুমাত্র শুনি, তাহলে কিন্তু সেটা ওই মনে রাখতে হয়, তো সেটা মেমোরি পাওয়ার বেশি না থাকলে আবার ভুলে যাবে। তো এইভাবে মনে রাখলে পরে ওদের জোর করে মনে রাখতে হবে না, এমনিতেই মনে থেকে যাবে। এই জন্যই বাচ্চাদের বইতে অনেক ছবি দেওয়া থাকে, যাতে ওদের মনে থাকে এবং ইন্টারেস্টিং লাগে। আসলে ছবি দেখে পড়া মনে থাকার এটাই একটা কারণ, যে পড়াটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। যাই হোক, অন্য টপিকে চলে আসলাম, আবার আমাদের চ্যাপ্টারটাতে ফিরে যাই। তো নেক্সট হচ্ছে ফ্রুট আর ভেজিটেবল। ফ্রুট আর ভেজিটেবল বাচ্চারা সবাই জানে, আর ফ্রুট ভেজিটেবল গাছও আমাদের বাড়ির ছাদেই প্রায় প্রত্যেকের বাড়ির ছাদে থাকে, আর নিজের বাড়ি যদি বা কারো বাড়িতে না থাকে, পাড়াপড়শির বাড়িতে তো পেয়েই যাবেন, ঠিক আছে। তো পার্কে গিয়ে বা নিজের বাড়িতে যখন ফল গাছ থাকবে, ফল হবে, তখন সেটা চিনিয়ে দেবেন যে আম গাছে এই যে আম হলো, ছাদে যখন আম গাছে আম ধরবে তখন আম দেখিয়ে দেবেন, বা লেবু এইভাবে দেখিয়ে দেবেন যে এগুলো হচ্ছে ফ্রুট। তো ভেজিটেবল কী কী, ভেজিটেবল যে বাড়িতে যদি গাছ থাকে তাহলে চিনিয়ে দেবেন, আর তা না হলে সবজি বাজারে নিয়ে যেতে পারেন, সেটা ওদের বোঝানোর জন্য যে কী কী হলো ভেজিটেবল। আর ভেজিটেবল গাছ যদি বাড়িতে থাকে বা পাশাপাশি যদি কোনো ফার্ম থাকে, তাহলে তো খুবই ভালো, সেখান থেকেই বলে দিতে পারবেন। তো এই হলো এই চ্যাপ্টারটা, এতটুকুই আছে। এতটুকু আপনারা একদম মাতৃভাষায়, যে ভাষায় ওরা বেশি কমফোর্টেবল, হিন্দি, বাংলা, ইংলিশ, সেই ভাষাতে শেখাবেন, গল্প করবেন, প্রথমে বইতে যাবেন না। তারপর এটা বোঝা হয়ে গেল, চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেল, এবার আপনি মুখে মুখে বলতে পারেন যে বলো তো চাল, এই যে ভাত খাচ্ছি, ভাত বলো তো কি, গ্রেইনস না পালসেস? তো ওর বলবে গ্রেইনস, ওর মনে থাকবেই। মনে না থাকলে আপনি আবার ঠিক করে দেবেন। রুটি খাওয়ার সময় জিজ্ঞাসা করবেন, বিভিন্ন ভেজিটেবল খাওয়ার সময় জিজ্ঞাসা করবেন, এই যে এই ভেজিটেবলটা খাচ্ছ, বা রান্নাঘরে ভেজিটেবল এনে জিজ্ঞাসা করতে পারেন যে এটা বলো তো কি, ভেজিটেবল না ফ্রুট? অনেক সময় বাচ্চাদের না ভেজিটেবল ওর ফ্রুটের মধ্যে গন্ডগোল হয়ে যায়। লেমন হলো এক প্রকার ফ্রুট, তো ওটাকে ভেজিটেবল বলে। তারপর হলো এরকম কিছু আছে যে ফ্রুট আর ভেজিটেবলের মধ্যে ওরা পার্থক্য করতে পারে না, ফ্রুটকেই ভেজিটেবল বলে দেয়, আবার ভেজিটেবলকেই ফ্রুট বলে দেয়। তো এগুলো রান্নাঘরে যেসব সবজি বা ফল থাকবে সেগুলো দিয়ে ওদের অভ্যাস করাতে হবে, চেনাতে হবে সবজি আর ফল কী কী। তো হলো আর এই চ্যাপ্টার এটা হলো স্কুলে ম্যাম লিখিয়ে দিয়েছেন, কুঞ্জা হয়তো টুকতে পারেনি, ভুল টুকেছিল, সেই জন্য ম্যাম আবার টুকে দিয়েছেন ঠিক করে। আর নিচে লেখা আছে রাইট দ্য নেমস অফ 3 গ্রেইনসেস। এখানে কিছু ট্রু ফলস, তারপরে যে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ধরনেরই সোজাই কোশ্চেন আসে। একটু প্র্যাকটিস করালেই কিন্তু বাচ্চারা পেরে যাবে। আগের দিন কেক আনা হয়েছিল, কিন্তু কেকগুলো আর খাওয়া হয়নি, ওই জন্য এখন আমাকে আমার হাজব্যান্ড খেতে খেতে একটু খাইয়ে দিল। আর গুঞ্জা এখন হলো জিকে পড়ছে। সায়েন্স পড়াতে বসেছিলাম, কিন্তু সায়েন্স পড়বে না বলে ওর জিকে পড়তে ভালো লাগছে, তাই আমি জিকেই পড়াচ্ছি মানে ও নিজেই পড়ছে, খালি মাঝে মাঝে কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করছে। ও জিকে পড়তে চাইছে দেখে আমিও আর জোর করে বললাম না যে সায়েন্স বা অন্য সাবজেক্ট পড়তে হবে, যদিও জিকে ওদের মেন সাবজেক্টের মধ্যে না। জিকে হলো অ্যানুয়াল পরীক্ষা, বছরে 2বার করে পরীক্ষা হয়, আর বাকি সাবজেক্টগুলো
বছরে 6বার পরীক্ষা হয়, 4বার ইউনিট টেস্ট হবে আর একটা হাফ ইয়ারলি আর অ্যানুয়াল হবে। তো বাকি সাবজেক্টগুলো বেশি ইম্পর্টেন্ট, জিকে অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ 2বার পরীক্ষা হয় যেহেতু। যাই হোক, ও যেহেতু এটাই পড়তে চাইছে তো এটাই পড়ুক, আমি আর কিছু বললাম না। অবশ্য পরে সায়েন্সের ওয়ার্কশিটগুলো নিজে নিজেই কমপ্লিট করেছে। আমি কিছুক্ষণ পরেই রান্নাঘরে চলে গিয়েছিলাম, আর রান্নাঘরে এখন আমি চলেও এসেছি। আলু নিয়ে নিচ্ছি। আমাদের এভাবে একবারে আলু নিয়ে রাখা হয়, কারণ আমাদের আলু অনেকটাই লাগে এবং অল্প অল্প করে আনলে পরে কিছুদিনেই শেষ হয়ে যায়, বারবার আনতে হয়। এই জন্য একবারে অনেকটা করে এনে রেখে দেওয়া হয়। তো আলুগুলো আমি নিয়ে নিলাম। প্রথমে কটা আলু লাগবে মাছের ঝোলের জন্য, সে কয়টা একবারে নিয়ে তারপরে খোসা ছিলতে বসেছি। আর এদিকে মাছগুলোও সাথে সাথে ভেজে নিচ্ছি, মাছে লবণ হলুদ দিয়ে মেখে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছ ভাজতে ভাজতেই তরকারি কেটে নেব। আজকে মাছের ঝোল রান্না করবো হলো আলু দিয়ে। তো রোজই মাছের ঝোল রান্না হয়, তবে আজকে আলু দিয়ে খেতে ইচ্ছে করছে না। আজকে একটু পেঁয়াজ রসুন আর টমেটো বাটা দেবো। পেঁয়াজ রসুন আর টমেটো বাটা দিয়ে তরকারি রান্না করলে সেটা খুবই ভালো লাগে। বাইরে তো আজকে ভীষণ রোদ উঠেছে, খুব গরম, 31 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু মনে হচ্ছে কিন্তু 31 ডিগ্রির বেশি। জানো, মোবাইলে টেম্পারেচার দেখাচ্ছে 31 ডিগ্রি। আর এখানে দেখুন, এই গরমের মধ্যে কুকুরগুলো সারা দিন এখানে শুয়ে থাকে। ওই কুকুরগুলো তো ওইদিকে শুয়ে থাকে, আর এই বিউটিফুল কুকুরটা এই যে গাছের নিচে খুব হাওয়া ঠান্ডা পায়, এখানেই সারা দিন শুয়ে থাকে সকাল থেকে। বিউটিফুল বিউটিফুল, কি করিস? এই বারান্দাটা দেখতে এখন আগের থেকে অনেক ভালো লাগে, কারণ চারপাশে অনেকটা গাছ রেখেছে। এই যে এরকম যে ডিটারজেন্টের কৌটোগুলো ছিল সেগুলোকে রিইউজ করেছে, এখানে প্ল্যান্টার হিসেবে ব্যবহার করেছে। তো পরে বলে এটা উঠিয়ে দেবে আর সাদাই থাকবে, এটাতে আমি কোনো পেইন্ট করবো না, ওর বলে সাদাই ভালো লাগে, তো এগুলো আর পেইন্ট করবো না, এরকমই থাকবে। আর এখানে কিছু প্রোডাক্ট রাখা থাকবেই, ওর কাজের জিনিস। এগুলো সব সময় গোছানো সম্ভব নয়, কারণ এগুলো ওই এনে রাখে, তো এগুলোতে আমি খুব একটা হাত দিই না। আর ওর দরকার হয় সব সময় এখানে, তো এগুলো এখানেই থাকবে। এখন আমি মাছের ঝোল রান্না করছি। বাঙালিদের সাধারণ মাছের ঝোল রেসিপি সবাই জানে, তবুও নতুন যারা তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ও জিরা ফোড়ন দিলাম। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ হলুদ দিয়ে মাঝারি আঁচে ভাজা করছি। বেশ কিছুক্ষণ আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ রসুন ও টমেটো মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম, তবে আলুগুলো আগে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, একবারে বেটেও দিতে পারেন। আর পেঁয়াজ কষানো হয়ে গেলে তারপর জিরার গুঁড়ো ধনে গুঁড়ো আর চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ গুঞ্জা কিছুদিন থেকে বলছিল যে তরকারিতে ঝাল বেশি হচ্ছে, সেই জন্য। পাশে গরম জল বসিয়ে দিয়েছি, ঝোলে গরম জল দেব। আমি প্রতিদিন গরম জল দিই না, তবে গরম জল দিলে ঝোল তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে তারপর মাছগুলো একে একে দিয়ে দেব। দেখুন ঝোল ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপরে আরও কিছুক্ষণ ঝোলটা ফুটবে। তো ঝোল ফুটে উঠেছে, ঝোল ফুটতে সময় লেগেছে হলো প্রায় 20 মিনিট। আমার এই অতি সাধারণ ব্লগ, আমার সাধারণ লাইফস্টাইল যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও দেখছেন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।